করব আপনাদের মিটিং গুলোতে নারী শক্তির প্রতিনিধিত্ব যেন অবশ্যই মঞ্চে থাকে। এটা তাহলে কিন্তু নারী শক্তি আরো জোরদার ভাবে গড়ে উঠবে। আজকের কন্টেস্টে একটু চিন্তা করবেন, আমরা কিন্তু কোন সংগঠনে আত্মপ্রকাশ করলেও আমরা কিন্তু ভূ রাজনীতির বাইরে না। বর্তমানে ইরানে যে যুদ্ধটা চলছে এবং দেখি যে শুরু হতে না হতে প্রথম আক্রমণে তারা একটা বালিকাদের মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের একটা স্কুলে প্রাইমারি স্কুলে আঘাত করেছে। 168 জন শিক্ষার্থী মারা গেছে, মেয়েরা মারা গেছে। তাদের লাশের যদি ছবি দেখেন তাহলে এই মানে গাজায় কি হচ্ছে, এই মেয়েরা নারীরা সমানে মারা যাচ্ছে। আপনি দেখবেন যে তারা খেতে পারছে না। আমরা কিন্তু আমি নারীদের প্রতি অনুরোধ করব যে আপনারা এইসব বিষয়েও সবসময় সোচ্চার থাকবেন এবং আপনাদের একটা বক্তব্য যেন সবসময় যায়। আমি একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটা ঘটনা বলি। আপনারা আসিয়ার কথা শুনেছেন, মাগুরার যে আসিয়া, সে তার বোনের বাসায় বেড়াতে গিয়ে সেখানে বোনের স্বামী দ্বারা ধর্ষিত হয়েছিল। আমি তাকে সিএনএইচ দেখতে গিয়েছিলাম, নাহিদ সম্ভবত তখন ছিল, তার আগে ছিল। তখন আমরা যেটা দেখতে গিয়েছিলাম, কারণ ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি দেখছি বলে বলছি। সিএনএইচ আসিয়ার যে শরীরটা আমি দেখছি, তার গলার এখানে কালো কুচকুচে ছিল, কারণ তার গলায় কোন একটা শক্ত কিছু দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। সে তাৎক্ষণিক ভাবে মারা যায়নি, কিন্তু গাঢ় ভাবে দেবে গিয়েছিল। এবং যে ডাক্তার আমাকে দেখাচ্ছিলেন তিনি এই কথা বলতে গিয়ে নিজের অশ্রু ধরে রাখতে পারছিলেন না, কারণ এত কষ্ট। এবং অন্য বর্ণনা তিনি দিতেই পারছিলেন না যে ছোট্ট মেয়েটা কি আছে। এবং আসিয়ার মা আমাকে পরে বলছে, আসিয়া মারা যাওয়ার পরে যেদিন আমরা মাগুরে নিয়ে গেলাম, সেদিন বললো যে আপু আমি কিন্তু প্রতিদিন বসে বসে দোয়া করছি মেয়েটা যেন মরে যায়, যেন ভালো বেঁচে না উঠে। কারণ আসলে কিন্তু এই মেয়ে যদি বেঁচে উঠত, ওর জীবন কিন্তু কোনো মতেই স্বাভাবিক হতো না। এখন আরেকটা মেয়ে দেখেন গলায় কাটা অবস্থায়, ধর্ষণের পর গলায় কাটা অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। সাংবাদিকদেরকে এদিক থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের তথ্যগুলোকে একটু জোরালো ভাবে পরিবেশন করেন। শুধু অনুরোধ করবো যে এখানে মেয়েটার বর্ণনা একটু যত বেশি দেওয়া হয়, কোনোভাবে যদি আপনারা ধর্ষকের বর্ণনাটা আরেকটু বেশি দিতে পারেন তাহলে ভালো হয়। ধর্ষককে চেনাতে হবে, ধর্ষকটা কে এবং ধর্ষক কেন করছে তার পরিস্থিতিটা বেশি বলতে হবে। মেয়েটার কথাটা পারলে মেয়েটার নামটাও একটু কম বলাটা ভালো, কারণ এই মেয়ে যদি বেঁচে যায় তার জন্য জীবনটা আরো কষ্টকর হয়ে যায়। অনেক আন্দোলন করেছে আমরা, এটা অনেক আন্দোলন আগে করেছিলাম, সেটা যে নাম না দেওয়ার এটা কিন্তু অনেক ব্যাপার ছিল। এবং এটা কিন্তু এখন কিন্তু নারী নির্যাতন কিন্তু আরো অনেক ভাবে হয়। পরিবারে পরিবারে স্বামী দ্বারা স্ত্রী নির্যাতন প্রায় ক্ষেত্রে হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর হলো যে কর্মক্ষেত্রে নানা রকম যৌন হয়রানি যেটা আমরা বলি। এবং আজকে মেয়েদেরকে আমরা কি বলবো যে তোমরা ঘরে ফিরে যাও এগুলো থেকে বেঁচে থাকার জন্য? ঘরের তো নিরাপদ না, উনি নিজেও বলেন যে আমরা কোথাও নিরাপদ না। তো কাজেই আমরা মেয়েদেরকে ঘরে ফিরিয়ে না দিয়ে আমরা মেয়েদেরকে শক্তিশালী করাটা, এবং এই জন্য আমি নারী শক্তি নামটা পছন্দ করছি, কারণ এই নামের মধ্যে একটা শক্তি আছে। এবং আসলে নারীদেরকে আরো বেশি শক্তিশালী হয়ে আরো বেশি পড়াশোনায়, কর্মক্ষেত্রে, রাস্তায় কোনো একটা কিছু হলে তাদেরকে যেন আমরা রাস্তায় এবং সবখানে দেখি। আমি অনেক সময় খুবই, আজকের মঞ্চটা খুব সুন্দর যে আমরা অনেকে মেয়ের মাত্র একজন পুরুষ আছে, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে কোনো মানে নারী নাই, শুধুই পুরুষ। এবং এতে এই যে শুধুই পুরুষের যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে রাজনৈতিক ক্ষেত্রে, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি এনসিপিকে অনুরোধ করব আপনাদের মিটিং গুলোতে নারী শক্তির প্রতিনিধিত্ব যেন অবশ্যই মঞ্চে থাকে।
এটা তাহলে কিন্তু নারী শক্তি আরো জোরদার ভাবে গড়ে উঠবে। নারী শক্তির প্রতি আমার একটা অনুরোধ, এবং তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনার বক্তব্য খুব জোরে, আমি সবগুলো ফলো করি, হাজির মৃত্যুর পর থেকে সবগুলোই ফলো করছি। আমি আপনাদের সবারই, ইয়াং জেনারেশনের সবারই কাজ কারবার খোঁজ খবর রাখি, এবং এটাতে আমি একটা জিনিস যেটা বলতে চাই যে নারী শক্তি যেন নারীদের রাজনৈতিক অবস্থানের একটা পত্র তৈরি করে। কারণ এটাতে রাজনৈতিক অবস্থান, আমি জাস্ট মানে শুধু নির্যাতনের বিরুদ্ধে, শুধু সহিংসতার বিরুদ্ধে, এটা এনজিওরা করে, এটা অন্যরা করতে পারে, কিন্তু আপনারা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠেন, আপনারা রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রথম কাজটা হবে সেটা যে জাতীয় সংসদে এমনিতে তো মানে সাধারণ আসলে বেশি 2.4% মাত্র নারী আছে, কিন্তু 50টি যে সংরক্ষিত আসন আছে, দয়া করে সেখানে যেন এর মা, ওর বোন, ওর খালা, ওর চাচি এগুলো যেন না বসে, এবং এগুলো যেন অবশ্যই, কারণ প্রচুর যোগ্য নারীরা আছেন যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু যে কোনো কারণে তারা হতে পারেনি, তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে ফেলেছে, তাদেরকেও কিন্তু আমরা জাতীয় সংসদে আনার চিন্তা করতে পারি। আমি মনে করি যে এটার ব্যাপারে দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে 50টি আসনে আপনারা সরাসরি নির্বাচন দেয় নাই, এটা একটা আমরা আমাদের দাবির খেলাপ করেছে, কিন্তু এখন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সংরক্ষিত আসনে আমি বলবো যে নারীদের যোগ্যতার ভিত্তিতে যেন তাদেরকে সংরক্ষিত আসন 50টা আসন যেন একেবারে সরব আসন হয়, সেই অনুরোধ করি। আমি আর বেশি কথা বলবো না, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নুসরাত আমাকে বলেছে, আমি কিন্তু সেই লোক সামলাতে পারিনি, আমি না এসে পারিনি।